আমরা মাঝে মাঝে এমন ঘটনা শুনি যেগুলো আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু আমাদের মন বিশ্বাস করতে বারণ করে। বিশ্বাস, অবিশ্বাস, ভয়াবহ অলৌকিকতা, এমন অনেকই ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা কোনো মতেই খুঁজে পাই না। আচ্ছা, ভাবুন তো, একটা বিশাল সাহসী যুবক, সে হঠাৎ এরকম তাকে এরকম অপমৃত্যু, এরকম নৃশংসভাবে হত্যা করলো কে? যুবককে কেন প্রাণ হারাতে হয়েছিল? আর ৪ জনার বেশি যে শ্মশানে মৃত ব্যক্তি ছাড়া আর কেউ ছিল না, তাহলে শ্মশানের সেই মরাটার দড়িগুলো ছিঁড়ে দিল কে? আর ওই যে ভুলটিদা, সে কাকে তাড়া করে গিয়েছিল যে আজীবন তার পিছনে দৌড়িয়ে গেল? তার আর কোনো হদিশ, কোনো কিছুই পাওয়া গেল না। আর তার নিজের ভাগ্যেই বা কী ঘটেছিল, সেই প্রশ্নের জবাব আমরা কিন্তু খুঁজে পাই না। হ্যাঁ, এমন অনেক কিছু ঘটনা ঘটে যেটা আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমাদের মন, আমাদের মস্তিষ্ক মানতে চায় না। কিন্তু সে ঘটনা মিথ্যা বা অবিশ্বাস্য, এটা কিন্তু নয়। আমরা অনেক সময় এমন কিছু দেখে থাকি যার কোনো উত্তর আমরা কিন্তু মেলাতে পারি না। তবু কি সেটা আমরা দেখি না? নিশ্চয়ই দেখি। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কম বেশি অনেক ভূতের গল্প শুনিয়েছি। এই ঘটনাটি শুনে দেখো, যদি ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটি হলো অবিশ্বাস্য। লিখেছেন অশোক সি। এক আশ্চর্য, আমি বলবো অতি আশ্চর্য ঘটনা। এমনটি বোধ হয় কোনো বইয়ের কাহিনীতেও শোনা যায় না, তবু কিন্তু ঘটেছিল আমাদের মাস্তুতো নয়দা ভুলটিদার জীবনে ঘটেছিল। এই ঘটনাটা একজন হারিয়েছিলেন প্রাণ, তাজা প্রাণ এই ঘটনার পিছনে। যদি তোমরা না শোনো তাহলে একটা বিশাল বড় ঘটনা বা অবিশ্বাস্য ঘটনা থেকে তোমরা দূরে থাকবে। আর এই ভুলটিদা থাক, তার কথায় পরে আসছি। ভুলটিদা আমাদের থেকে প্রায় ১৬-১৭ বছরের বড়। শুধু বয়সে বড় বলেই নয়, চেহারাতেও বেশ ভারিক্কি ছিলেন তিনি। তাই আমরা কয় ভাই বোনে ভুলটিদাকে বেশ সমীহ করেই চলতাম। বরাবরই ভুলটিদা লেখাপড়ায় কিন্তু তেমন ভালো ছিলেন না, তবে পরীক্ষার দরজাগুলো টাইয়ে টুইয়ে কোনো মতে পেরিয়ে যেতেন। কিন্তু অন্য সব বিষয়ে তার জুড়ি মেলা ছিল ভার। কী খেলাধুলা, কী সাঁতার বা অন্য কোনো গাছে চড়া, দোসর কোথাও তার মতো খুঁজে পাওয়া যেত না। তেমনি ছিল সাহস, আর তার ছিল প্রচণ্ড প্রচণ্ড দুঃসাহস। শুধু সাহসই নয়, দুঃসাহস। আর এর সঙ্গে যোগ হয়েছিল তার পরোপকারের মনোবৃত্তি। এই দুর্জয় সাহস আর পরোপকারের নেশায় তাকে জীবনে মাঝে মাঝে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু ওই সব তিনি থোড়াই কেয়ার করে নিজেদের আদর্শেই চলতেন। তা থেকে তাকে কোনো মতেই সরানো যেত না। এই পরোপকার বা সমাজসেবা যাই বলো না কেন, তা কিন্তু ভুলটিদার ঘাড়ে কেউই জোর করে কখনো চাপিয়ে দিত না। ভুলটিদাই ওসব ব্যাপারে নিজে এগিয়ে এসে সব দায়িত্ব নিজের ঘাড়ে হাসি মুখে চাপিয়ে নিতেন। আর এই সব কাজে তার অন্য যে ৩ জন সঙ্গীও ছিল, ওই গ্রামের অপর ৩ জন, ওই গ্রামেই তারা বাস করত। ভুলটিদার খুব ঘনিষ্ঠ বন্ধু মানিক, অমিয় আর ভোলা। ভুলটিদার সুবাদে ওই ৩ জনকেও আমরা দাদা বলেই ডাকতাম। ওই ৪ জনের মনের মিলও ছিল খুব। যখন যেখানেই হোক না কেন ওই ৪ জনকে একসাথে দেখা যেত। যেখানেই যেত একসঙ্গে, যা কিছু করতো একসাথে। ৩ জনা ছিল একদম ৪ জন ছিল হরিহর আত্মা। ওই যে ভুলটিদাকে নিয়ে ৪ জন। আমাদের বাড়িতেও কতবার এসেছিল ওই ৪ জন মিলে। গল্পে গুজবে হই হুল্লোড়ে মাতিয়ে রাখতেন আমাদের বাড়ি। তা যাই হোক, এই কাহিনী শুরু করার আগে একটা কথা এখানে বলে রাখা ভালো।
এই ঘটনাটা শুনেছিলাম আমরা মানিকদার মুখে। তা আজ সে প্রায় কদিন হয়ে গেল, তবুও সেই রাতের ওই চারজনের ভয়াবহ অভিজ্ঞতা ও তার করুণ পরিণতির কথা তিনি আজও কিন্তু ভুলতে পারেননি। অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু যখনই এই কথা তিনি মনে করেন তার গায়ে ভয়ে শিহরণ জাগায়, গোটা গায়ে শীতেতেও ঘাম এসে যায়। মনে হয় যেন এই সেই দিন ওই চার বন্ধুর জীবনে নেমে এসেছিল এমন এক রহস্যময় নাটকীয় পরিবেশ, যার ব্যাখ্যা আজও কেউ করতে পারেনি। মানিকদার মুখে যেমনটি আমি শুনেছিলাম ঠিক তেমনটি হুবাহু আমি তোমাদের কাছে বলছি। এই ঘটনাটা ঘটে যাবার পরে বেশ কয়েক মাস কেটে গিয়েছিল। উত্তেজনা অনেকটা থিতিয়ে এসেছে। লোকের মুখে মুখে এই বিষয়ে আলোচনা তখন প্রায় শোনা যায়। ঠিক সেই সময়ে একদিন মানিকদা এলেন আমাদের বাড়ি। অনেক দিন পর মানিকদাকে পেয়ে আমরা কয় ভাই বোনে উৎফুল্ল হয়ে উঠলাম। যদিও দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম মানিকদার চোখের দৃষ্টি তখনও কিন্তু স্বাভাবিক হয়ে আসেনি। দুই চোখে তার তখনও রয়েছে উদ্ভ্রান্তের চাউনি। আমি আরও লক্ষ্য করলাম কথা বলতে বলতে মানিকজা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ চুপ করে যায়। তখন আনমনে কী যেন ভাবতে থাকে। চেহারাও আগের থেকে বেশ রোগা হয়ে গেছে। যাই হোক, মানিকদা বাড়িতে আসতে তাকে খুব যত্ন আত্তি করে আমরা বাড়ির মধ্যে নিয়ে গেলাম। আমাদের সদর ঘরের চেয়ারে বসতে বসতে গম্ভীর গলায় মানিকদা বললেন, কী রে, তোরা সব ভালো আছিস তো? আমরা সমস্বরে বললাম, হ্যাঁ ভালো আছি মানিকদা, আমরা সবাই ভালো আছি। তারপর আমি বললাম, ও হো হো, আপনি আজ কতদিন পরে এখানে এলেন? আমার কথা শুনে মানিকদা ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ তা বেশ কয়েক মাস পরেই তোদের বাড়ি এলাম। এই বলে আমাদের সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি কিছুক্ষণ ইতস্তত করে শেষকালে মরিয়া হয়েই বলে ফেললাম, আচ্ছা মানিকদা, সেই রাত্রির ঘটনাটার কথা আমাদের কিছু বলবেন? আমার কথা শুনে মানিকদা শিউরে উঠে বললেন, কেন, তোরা কি তা শুনিসনি নাকি? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ তা শুনেছি বটে, কিন্তু সে অন্য লোকের মুখে। সে ঘটনা পরে আপনার বা অমিয়দার সঙ্গে আর তো দেখা হয়নি। সেই ঘটনার পর আপনারা তখন অসুস্থ হয়ে ডাক্তারের চিকিৎসাধীনে ছিলেন, আর আমিও সেই ঘটনার পরে মামার বাড়িতে খুব একটা আর যাইনি। তাই আজ যখন আপনার দেখা পেলাম তখন সেই রাতের ঘটনাটা আপনার নিজের মুখ থেকেই শুনতে চাই। খুব কৌতূহল হচ্ছে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের শোনাবেন? আমার আবদার শুনে মানিকদা বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। পরে ধীরে ধীরে আমাদের লক্ষ্য করে বললেন, তোরা একান্তই যদি শুনতে চাস তাহলে আমাকে বলতে হবে। শোন তাহলে, আমি গোড়া থেকেই বলছি। এই বলে মানিকদা চেয়ারটা নিয়ে এবারে নড়ে চড়ে বসলেন। আমি আর আমার ভাই বোনেরা মানিকদাকে ঘিরে সবাই মিলে বসে গেলাম। কেউ বসে, কেউ একটু কাছে ঘেঁষে, কেমন গায়ে ঘেঁষে টেসে বসলাম। উদাসীন হয়ে রইল সেই রোমাঞ্চকর কাহিনীকারের মুখ থেকে কাহিনী শোনার জন্য। যদিও ওটা কাহিনী নয়, এটা সত্যি ঘটনা। মানিকদা বলতে লাগলেন, কিছু বইপত্র নিয়ে সেদিন সন্ধ্যা থেকে আমি পড়তে বসেছি বুঝলি। অন্যদিকে কিন্তু আমার মন নেই। এক মনে সামনে খোলা বইয়ের পাতায় দৃষ্টি রেখে পড়েই চলেছি। তোরা তো জানিস আমাদের গ্রামটায় বেশি লোক বসতি নাই, হাতে গোনা কটা লোকের বাড়িঘর বাস। তাই সন্ধ্যার পরেই রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা হয়ে আসে। গ্রামস্থ লোকজন সন্ধ্যের আগেই নিজের কাজকর্ম সেরে যে যার বাড়ির মাঝেই আশ্রয় নিয়ে নেয়। তাই রাত গভীর হওয়ার আগেই আমাদের গ্রামে নেমে আসে গভীর রাতের নীরবতা। এই নীরবতার মাঝেই আমরা পড়াশুনো তখন বেশ আমার জমে উঠেছে। ঠিক সেই সময়ে শুনলাম আমাদের বাড়ির বাইরে থেকে ভুলটি আমায় ডাকছে, মানিক, এ মানিক, বাড়িতে আছিস?
ভুলটির গলার শব্দ পেয়ে আমি পড়া থামিয়ে আমার পড়ার টেবিলের উপরে রাখা আমার রিস্ট ওয়াচটা ওইটা একবার দেখলাম। 6:30 বাজে, কার্তিক মাস, তাই 6:30তেই বাইরে বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। ভুলটির গলার শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখলাম অন্ধকারে সে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কী রে, কী ব্যাপার? ভুলটি বলল, আর বলিস না মানিক, একটা বড্ড ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছি রে, তাই তোর কাছে ছুটে এলাম। আমি হাসতে হাসতে বললাম, বিনা ঝঞ্ঝাটে তোর কোনো দিনটা গেছে না কেটেছে, তাই আজকে দিনটা কাটবে? তা যাই হোক, কী ব্যাপার বল। তার আগে আয় না, ঘরে এসে বস। ভুলটি বাঁধা দিয়ে এক নিঃশ্বাসে বলল, না 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 না, এখন বসবার একেবারে সময় নেই ভাই। ভোলা আর অমিয় এতক্ষণ বোধ হয় বাঁশ কেটে খাটুলি তৈরি করে ফেলেছে। শ্মশানে যাওয়ার জন্য আর কাউকে সামনাসামনি পেলাম না, বুঝলি? তাই কাল তোর ইন্টারভিউ আছে আমি জানি, কিন্তু জেনেও তোকে আমি ডাকতে এলাম, বুঝলি? চল ভাই, আর দেরি করিস না, কাকিমার কাছ থেকে পারমিশনটা আদায় করে নিয়ে আমার সঙ্গে এক্ষুনি আয়। ভুলটির কথা শুনে আমি তো প্রায় আকাশ থেকেই আছড়ে পড়লাম। অবাক হয়ে বললাম, মায়ের কাছ থেকে অনুমতি না হয় নিয়ে এলাম, তোর সঙ্গে নয়তো এক্ষুনি শ্মশানে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা কী বলতো? কে মারা গেছে? কই, আমাদের এখানে এমন কোনো মরণাত্মক রুগীর খবর বা রুগী আছে বলে তো আমি শুনিনি। ভুলটি তাড়াতাড়ি বলে উঠল, না না, আমাদের গাঁয়ের কেউ নয়। আরে ওই যে ওই পাগলটা যে কদিন আগে ওই ভাঙা শিব মন্দিরে এসে আস্তানা নিয়েছিল না, সে মরে গিয়েছে। হ্যাঁ? ভুলটির কথা শুনে আমি চমকে উঠলাম। বললাম, সে কী রে? আহারে, পাগলটা মরে গেল? আচ্ছা, তুই একটু দাঁড়া, বুঝলি? আমি এক্ষুনি তোর সঙ্গেই বের হচ্ছি, শুধু ব্যাপারটা মাকে একবার জানিয়ে আসি, বুঝলি? এই বলে ঘরের দিকে যাবার জন্য পা বাড়াতেই ভুলটি বাধা দিয়ে বলল, কিন্তু তাতে তোর কোনো ক্ষতি হবে না তো রে? কালকে তোর আবার ইন্টারভিউ আছে। আমি বললাম, না না, ও তো কাল বেলা 2টোর পর, বুঝলি? ইন্টারভিউ যা হবার 2টোর পর হবে, সে দেখা যাবে, যা হবে হবে। আমি সময়টা ঠিক ম্যানেজ করে নিতে পারবো, বুঝলি? আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি, বুঝলি? এই বলে আমি বাড়ির মধ্যে চলে গেলাম। এতক্ষণ মানিকদা একভাবে বলতে বলতে হঠাৎ যেন চুপ করে গেলেন। আমরাও মানিকদার মুখের দিকে তাকিয়ে চুপ করে রইলাম। দেখলাম মানিকদা ভাবলেশহীন চোখের দৃষ্টি খোলা জানলার গণ্ডি ছাড়িয়ে দূরে আকাশে সুদূরে কোথায় যেন হারিয়ে গেছে। কতক্ষণ এইভাবে চুপচাপ বসে থেকে হঠাৎ তিনি যেন চমকে ফিরে এলেন নিজের মধ্যে। আবার চেয়ারটা নড়ে চড়ে বসলেন। বাইরের দৃষ্টিটাকে ঘুরিয়ে আমাদের উপর নিয়ে এসে তিনি ফের ধীরে ধীরে বলতে লাগলেন, তোরা তো দেখছিস, আমাদের গ্রামে শেষ সীমানায় ওই যে পরিত্যক্ত একটা শিব মন্দির আছে। কতকাল ধরে সেই বুনো আগাছার জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে সেই শিব মন্দিরটা। সেখানে তো কেউ যায় না। ওর মধ্যে অনেক কাল ধরেই কোনো বিগ্রহ নেই, মানে কোনো শিবলিঙ্গ বা কোনো ঠাকুরের লিঙ্গ নেই। তাই সংস্কারের অভাবে ওটা একরকম ভেঙে চুরে পড়ে রয়েছে, বুঝলি? তাছাড়া গ্রামের শেষ সীমানায় বলে ওই দিকটা কেউ বড় খুব একটা যাওয়া আসাও করে না। ওই গ্রামের শেষ দিকে কেই বা যাবে, ওখানে যাওয়া আসার কোনো প্রয়োজনই নেই। একদিন হঠাৎ একটা পাগল কোথা থেকে এসে ওই মন্দিরটায় আস্তানা গাড়ল। ওই পাগলটাকে মাঝে মাঝে গ্রামের মধ্যেও ঘুরতে দেখা গেছে। মাঝে মাঝে এখানে সেখানে ও খাবারের খোঁজে যেত। হ্যাঁ, বলতে ভুলে গেছি, ওই পাগলটার বাঁ পাটা ছিল খোঁড়া, বুঝলি? খোঁড়া পাটা কেমন টেনে 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 হাঁটতো। গ্রামে যখন খাবার আনতে যেত বা খাবার চাইতে যেত তখন পাটা টেনে টেনে হাঁটতো, সবাই দেখেছে, আমরাও দেখেছি। তা যাই হোক, ভুলটির কাছ থেকে রাস্তায় যেতে যেতে শুনলাম সেদিন বিকেলে আমাদের গ্রামের চিরু মোড়ল তার হারানো বাছুরটা খুঁজতে খুঁজতে ওই ভাঙা মন্দিরটার কাছে গিয়েছিল। শিব মন্দিরের আধভাঙা কপাটের পাল্লা দুটো ভেজানো ছিল। মন্দিরটা দেখে হঠাৎ চিরুর
যে পাগলটার কথা মনে পড়ে গেল। পাগলটা তো নানান জায়গায় ঘুরে বেড়ায়, ও হয়তো হারানো বাছুরটার খোঁজ দিতে পারে। এই ভেবে চিরু ভেজানো পাল্লা দুটো ঠেলে ভাঙা ঘরটার মাঝে গিয়ে চমকে উঠল। দেখে স্যাঁতস্যাঁতে আধো আলো আধো অন্ধকারে ঘেরা সেই ঘরটার একটা কোণে কিছু ছেঁড়া জামা কাপড়, কাপড় চোপড়ের মাঝখানে পাগলাটা চিত হয়ে মরে পড়ে রয়েছে। এক ঝলক দেখেই চিরু বেশ বুঝতে পেরেছিল পাগলটা দু একদিন আগেই মারা গিয়েছে। তার শরীর ফুলে উঠেছে আর তার থেকেই বেশ দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই রকম নির্জন পরিবেশে হঠাৎ একটা বাসি মরার সামনাসামনি পড়ে চিরু বেশ ভয় পেয়ে যায়। বাছুর খোঁজা তার মাথায় ওঠে। পড়ি কি মরি করে তখন সে ছুটতে লাগলো গ্রামের দিকে। ছুটতে ছুটতে হঠাৎ সে রাস্তায় ভুনটির সঙ্গে দেখা হয় তার। আর ভুনটি চিরুর মুখে সব ব্যাপার জেনে তখনই সেই ওই পাগলের মৃতদেহ সৎকারের জন্য ব্যস্ত হয়ে ওঠে। নাই বা হলো গ্রামের লোক, নাই বা হলো সে ভালো লোক, হলোই বা সে পাগল, তবু তো সে মানুষ। একটা মৃতদেহের সৎকার বা মানুষের মৃতদেহ শিয়াল কুকুরের খোরাক হবে? ভুলটি এটা কোনো মতেই সহ্য করতে পারেনি। তাই সে তখনই তার অপর দুই বন্ধু ভোলা আর অমিয়র সঙ্গে দেখা করে তাদের নিয়ে ওই শিব মন্দিরে যায়। ভোলা আর অমিয়কে বাঁশ কেটে মৃতদেহ বহনের জন্য খাটুলি তৈরি করতে বলে। পরে সে আমার কাছে আসে। রাস্তায় যেতে যেতে ভুনটির মুখে এতক্ষণ আগের ঘটনাগুলো আমি শুনছিলাম। কার্তিকের শীতের প্রথম রাতের ঠান্ডায় কেমন যেন একটা শিষ্যানি ভাব শরীরের উপরে খেলে যেতে লাগলো। ঘন আগাছার মাঝে পায়ে চলা গুড়ি যে পথটার ওপরে মাঝে মাঝে ভুলটির হাতের যে টর্চের আলোটা এদিক ওদিক ঝলকে উঠছে। চারিদিকে নিঝুম নীরব রাত্রি। এই বলে মানিকদা আবার হঠাৎ চুপ করে গেলেন। আমি মানিকদার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পরে ধীরে ধীরে বললাম, তারপর তারপর কি হলো মানিকদা? আমার গলার শব্দে মানিকদা কেমন যেন চমকে উঠে আমার দিকে চোখ দুটো বড় বড় করে চেয়ে বলল, হ্যাঁ কি বলছিলি? কি বলছিলাম বল দেখিনি? আমি বললাম, তারপর কি হলো? মানিকদা আবার চুপ করে থেকে তার কাহিনী খেই খুঁজে নিয়ে ফের বলতে শুরু করলো। ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কি হলো বলছি বলতো। শিব মন্দিরে পৌঁছে দেখলাম একটা কালি পড়া জ্বলন্ত লণ্ঠনের সামনে বসে ভোলা আর অমিয় সদ্য কেটে আনা কাঁচা বাঁশ দিয়ে দড়ি বেঁধে খাটুলি তৈরি করছে। খাটুলিটা প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের দেখে ভোলা বলে উঠল, এই যে তোরা এসে গেছিস, দেখ। এরপর ভুলটির দিকে চেয়ে বলল, কী রে মানিককে নিয়ে এলি? আর কাউকে পেলি না? ওর যে কাল ইন্টারভিউ। ভুলটি বলল, না রে না, এত তাড়াতাড়ি আর কাউকে জোগাড় করতে পারলাম না বুঝলি। তাড়াতাড়ি মানিকও রাজি হয়ে গেল। আর তোরা তো দেখছিস খাটুলিটা বেঁধে ফেলেছি। ভুলটির মুখের কথা কেড়ে নিয়ে অমিয় বলল, দেখ আর দেরি করে লাভ নেই। দেরি করে কি হবে বলতো? তাড়াতাড়ি ফিরতে তো হবে। শিব মন্দিরে যে ঘরটায় পাগলাটা মরে পড়েছিল সেই ঘরটার দিকে যেতে যেতে ভুলটি আমাদের বলল, আয় মরাটাকে নিয়ে আসি। এই বলে টর্চের আলো ফেলে ভুলটি সেই ঘরটার মাঝে ঢুকলো। আমরা তিনজনে গেলাম তার পিছন পিছন। টর্চের আলোয় দেখলাম পাগলটার মৃতদেহটা চিত হয়ে এক রাশ ময়লা ছেঁড়া জামা কাপড় ওপর তার ওপরে মরাটা চিত হয়ে পড়ে রয়েছে। এক পলক দেখেই বুঝলাম বেশ কয়েকদিনের বাসি মরা। ওহো, ওই জন্যই পাগলাটাকে আজ কয়েকদিনই আমাদের গ্রামের মাঝে ঘুরতে দেখিনি রে। কবে মারা গেছে কে জানে। মন্দিরের কপাটটা নেহাত ভেতর থেকে বন্ধ ছিল, তাই তাহলে এতদিন শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো। মৃতদেহ থেকে অসহ্য দুর্গন্ধ বেরোচ্ছিল। আমাদের সকলের কাছেই একটা করে গামছা ছিল, তাই জড়িয়ে আমরা আমাদের নাক ঢেকে নিলাম। দেহটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এই সময় ভোলা আর অমিয়
দুইজনে দেহটা দুই দিকে ধরে তুলতে লাগলো। কিন্তু কিছুটা তুলেই অমিয় বলে উঠল, আরে বাবা, কি দেহটা কি ভারী রে! মানিক বলল, তুইও তো হাত লাগা, আয় আয় তুইও হাত লাগা। ওর কথা শুনে আমিও ওদের সঙ্গে হাত লাগালাম। আর ঠিক তখনই আমার আশ্চর্য লাগলো, সত্যি তো দেহটা অস্বাভাবিক রকমের ভারী। এর আগে আমাদের দলের সঙ্গে ওদের দলের সঙ্গে তো আমিও ছিলাম, কত মরা তো পড়াতে আমরা নিয়ে গেছি, কিন্তু এই খেতে না পাওয়া পাগলটা মানে এত ভারী, বাপরে বাপ! এর আগে কখনো আমরা কোনো মরা এত ভারী তো দেখিনি রে। ব্যাপারটা তখন এত গুরুত্ব দিয়ে না দেখলেও আমার মনে কিন্তু কেমন একটা খটকা ঠেকলো, ভালো ঠেকলো না। যাই হোক, শেষে ভুলটিও এসে আমাদের সঙ্গে যোগ দিল। এক হাতে টর্চটা ধরে রেখে আর এক হাতে আমাদের সে সাহায্য করছিল। এমনিভাবে চারজনে আমরা ওই পাগলাটার মৃতদেহ শিব মন্দিরের বাইরে নিয়ে এসে খাটুলিতে রাখলাম। আগেই বলেছি শিব মন্দির, কিন্তু কোনো শিবলিঙ্গ বা কোনো ঠাকুরের মূর্তি কোনো কিছু ওই শিব মন্দিরে ছিল না। দেহটা খাটুলির সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে ভোলা বলল, দেখ ভুলটি, আমি বলছি কি, ওই মরাটাকে শ্মশান পর্যন্ত নিয়ে গিয়ে কাজ নেই। বাপরে যা ভারী! ওকে এখানেই কোথাও সুবিধা মতো জায়গায় পোড়ালে কেমন হয়? ভোলার কথা শুনে ভুলটি বলল, তুই একদম ঠিক বলেছিস, কথাটা আমিও ভাবছিলাম। এমন ভারী মরা আমি আর আগে কখনো দেখিনি রে। একে গ্রামের ওই ধারে শ্মশানে আমাদের চারজনে বয়ে নিয়ে যেতে হলে বেশ কষ্ট হবে, আমি বুঝতে পারছি। তার চেয়ে আমি বলি কি, ওই ওপাশের যে খালটা আছে ওই খালটার ধারে পোড়ানোর ব্যবস্থা করা যাক, তোরা কি বলিস? অমিয় বলল, ভালোই হয় রে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, একে এখানেই পোড়ানো হোক, বুঝলি, গ্রাম পর্যন্ত আর টেনে নিয়ে গিয়ে কাজ নেই। আমাকে আবার কাল ভোরে উঠতে হবে, তোরা তো সবাই জানিস আমার ইন্টারভিউ আছে। পোড়ানোর ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটে যায় ততই আমার পক্ষে ভালো। শিব মন্দিরের আগে আমাদের গ্রামের পাশ দিয়ে একটা খাল বরাবর পূর্ব পশ্চিমে এই খালটা চলে গেছে। খালটার দুপাশে কিছু আবাদি এবং কিছু অনাবাদি জমি রয়েছে। ওই জমিগুলোর আশেপাশে ঘিরে রয়েছে নানান আগাছা, মানে গাছা আগাছা, বাবলা গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ আর বুনো আম জামের জঙ্গল। আমরা চারজনে পরামর্শ করে শেষে পাগলাটার মৃতদেহ ওই রকম একটা অনাবাদি জমিতে দাহ করতে নিয়ে গেলাম। শিব মন্দির থেকে ওই জমিটা খুব একটা দূরে কিন্তু নয়, কিন্তু ওইটুকু পথ ওই মৃতদেহটাকে বয়ে নিয়ে আসতে আমাদের মতো চারজনের যুবকের হিমশিম আমরা খেয়ে গেছি, মানে হাড় হিম হয়ে গেছে, ভীষণ কষ্ট হয়েছে আমাদের। কার্তিক মাসের প্রথম রাতে গা শিরশিরে শীতের মাঝেও আমরা সকলেই কলকল করে ঘেমে উঠলাম। এই রকম অস্বাভাবিক ভারী মরার জন্যে আমরা আশ্চর্য হয়ে উঠলেও তা নিয়ে কিন্তু পথে কেউ আলোচনা করিনি। যাই হোক, সেই অন্ধকার রাতে আমরা একটা টর্চ আর একটা কালি পড়া লণ্ঠনের আলোয় ঝোপ জঙ্গল আর আগাছা পাড়িয়ে কোনো মতে ওই জঙ্গল মারিয়ে এসে পৌঁছালাম সেখানে। মৃতদেহ শুদ্ধ খাটুলিটা নামিয়ে রাখতে রাখতে ভুলটি গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, ভোলা আর আমিও মরা আগলে থাকুক, বুঝলি, আমি আর মানিক ওইদিকে জঙ্গলটা থেকে কাঠ কেটে নিয়ে আসি। এ কথা শুনে ভোলা বলল, না না না, তাতে অনেক দেরি হয়ে যাবে, তোরা বরং তিনজনে যা, আমি একাই এখানে থাকছি। আমি বললাম, সে কী রে, এই অন্ধকার রাতে এই রকম জায়গায় একটা অচেনা মরাকে আগলে তুই একা থাকবি, তোর ভয় করবে না? আমার কথা শুনে ভোলা মুখ ঝামটা দিয়ে বলে উঠল, মেলা বকিস না দা, মানকে, দেরি হয়ে যাচ্ছে, যা তোরা তিনজনে গিয়ে যা 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 কিছু কাঠকুটো জোগাড় করে নিয়ে আয়, যা, আমি একাই খুব থাকতে পারবো, যা। ভোলার একগুঁয়েমি দেখে অগত্যা লণ্ঠনটা তার কাছে রেখে আমরা তিনজনে এগিয়ে চললাম সামনের জঙ্গলটার দিকে। ভুলটি এগিয়ে চলল, তার হাতে টর্চ জ্বালানো আছে, আর আমরা দুইজন দুটো কাটারি হাতে নিয়ে তার পিছনে পিছনে চললাম।
খানিকটা দূরে এগিয়ে গিয়ে আমি একবার পিছনের দিকে তাকিয়ে দেখলাম লণ্ঠনের আবছা আলোয় মাঝখানে পুঁটুলিটাকে রেখে খাটুলিটার সামনে ভোলা বসে রয়েছে আমাদের দিকে তাকিয়ে। এই বলে মানিকদা আবার চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে নিজে থেকেই ফের বলতে শুরু করলেন, তখন কি আর জানতাম যে ভোলার সঙ্গে সেই আমাদের শেষ দেখা? তাহলে ওকে এমনভাবে একলা ফেলে আমরা নিশ্চয়ই কাঠ কাটতে যেতাম না রে। যাক, যা যা হ্যাঁ যা বলছিলাম আর কি, রাতের নিস্তব্ধতা ভেঙে আমি অমিয় হাতে দুটো কাটারি যে আমরা নিয়ে এগোচ্ছিলাম, একটা দেখতে পেলাম বুড়ো আম গাছ। বুড়ো আম গাছের দুটি মোটা ডালের উপর খট 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 শব্দ। গাছটা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ভুলটি মাঝে মাঝে টর্চটা জেলে দেখে নিচ্ছিল ডাল দুটো কতটা কাটা হলো। গাছ কাটার খটাখট খটাখট শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। রাত বাজছে ঝাঁঝাঁ করে। ডালটা কাটতে কাটতে মাথার উপরে তাকিয়ে দেখলাম মাঝে মাঝে ঘন পাতায় ঘেরা ডালপালার ফাঁক দিয়ে নিকোষ কালো আকাশে টুকরো টুকরো বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাগুলো কেমন যেন বোবা চোখে নিচের পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে। ওরা যেন আসন্ন কোনো বিপদের ইঙ্গিতে নিথর হয়ে আছে। তারই সঙ্গে বুঝি ভয় পেয়েছে বাতাস, সেও বইছে না, গাছের পাতায় পাতায় কাঁপন জাগিয়েছে। ভুলটি আমাদের তাড়া দিয়ে বলল, নে 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 একটু তাড়াতাড়ি হাত চালা, ওদিকে ভোলা একা বসে রয়েছে অনেকক্ষণ। ভুলটির কথা প্রায় শেষ হবার সঙ্গে সঙ্গে রাতের নীরবতাকে খান খান করে দিয়ে একটা আর্তনাদ, ভয়ার্ত গলার আওয়াজ আমরা শুনতে পেলাম। আ এই রক্ত হিম করা আর্তনাদটা একবার মাত্র উঠেই থেমে গেল। আর্তনাদটা শোনবার সঙ্গে সঙ্গে ভুলটি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ও কি রে, ও কি, ওরে ও যে ভোলার গলার শব্দ, ও ভয় পেল কেন? এই বলে মুহূর্ত মাত্র কালক্ষেপ না করে যেদিকে আমরা ভোলাকে মৃতদেহটা পাহারায় রেখে এসেছিলাম সেই দিকে লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলাম। আমরাও গাছ কাটা থামিয়ে তাকে অনুসরণ করে তার পিছনে দৌড়াতে দৌড়াতে আমরাও আসছি। ঝোপ ঝাড় ডিঙিয়ে মাঠের এবড়ো খেবড়ো মাটির চ্যাঙড়ে হোঁচট খেতে খেতে কয়েক মিনিটের মধ্যেই আমরা অনাবাদি জমিটায় পৌঁছে গেলাম। সেখানেই পৌঁছে আমরা তিনজনেই একসঙ্গে চমকে উঠে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখলাম জ্বলন্ত লণ্ঠনটা মাটিতে উল্টে পড়ে তখনও দপ 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 করে জ্বলছে। আর সেই আবছা আলোয় আরও দেখলাম লণ্ঠনটা থেকে কিছুটা দূরে মাটিতে ভোলা ঘাড় গুঁজে পড়ে রয়েছে। চোখ দুটো তার অস্বাভাবিকভাবে বাইরে ঠেলে বেরিয়ে এসেছে। দেখলেই বেশ বুঝতে পারা যায় তার দেহে প্রাণ নেই, যেন সে কোনো এক মহা ভয়ঙ্কর কিছুকে দেখে ভীষণ ভয় পেয়ে ছুটে পালাতে গিয়েছিল, আর পালাতে গিয়েই মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছে। এই লোমহর্ষক হৃদয় বিদারক দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য আমরা তিনজনই যেন পাথরে পরিণত হলাম। সহসা আমার দৃষ্টি কিছু দূরে অন্ধকারের মাঝে পড়ে থাকা খাটুলিটার উপর পড়তেই একটা ভীত আর্তনাদ আমার কণ্ঠ চিরে বেরিয়ে এলো। চকিতে আমার দৃষ্টিতে অনুসরণ করে ভুলটির হাতের টর্চের আলোটা খাটুলির উপর পড়তেই আমরা পরিষ্কার দেখতে পেলাম খাটুলিটা শূন্য, খাটুলির মধ্যে মৃতদেহ নেই। মৃতদেহটা সেই খাটুলিতে এতক্ষণ তো ছিল, এখন নেই কেন? কেবলমাত্র মৃতদেহ বাঁধবার দড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আমাদের তিনজনের বোধশক্তি লুপ্ত হয়ে এলো। এ কী করে সম্ভব? একটা পুরনো বাঁশি মরা শক্ত দড়ি দিয়ে খাটুলির সঙ্গে বাঁধা কোথায় গেল? দড়িগুলোই বা ছিঁড়ল কে?
মৃতদেহটার খোঁজে ভুলটির হাতের টর্চের আলোটা আশেপাশে ঝোপঝাড়ের উপর দিয়ে দ্রুত ঘুরে বেড়াতে লাগলো। টর্চের আলোয় ঠিক সেই সময়ে একটা ঝোপের মাঝে কে যেন ছায়ামূর্তির মতো মিলিয়ে গেল। ক্ষণিকের জন্য হলেও আমরা পরিষ্কার দেখতে পেলাম মূর্তিটা তার বাঁ পাটা টেনে টেনে চলছে। সেই দেখে ভুলটি একটা চিৎকার ছেড়ে সেই মূর্তিটাকে লক্ষ্য করে ছুটতে যেতে চাইল। আমি আর অমিয় তাকে জাপটে ধরে ভয়ে বিহ্বল কণ্ঠে বললাম, ভুলটি যাস না, ভুলটি যাস না। কিন্তু কে শোনে কার কথা? ভুলটি যাস না। ভুলটির শরীরে তখন হাতির বল। আমাদের দুজনকে এক ঝটকায় ঠেলে ফেলে দিয়ে সে চিৎকার করিল, কে রে, কে তুই? তারপর ওই ঝোপটার দিকে ফিরে উন্মাদের মতো ছুটে চলল সেই মিলিয়ে যাওয়া ছায়ামূর্তিটাকে লক্ষ্য করে ঝোপটার দিকে। দেখতে দেখতে ভুলটি ও তার টর্চের আলো ঢাকা পড়ে গেল ঝোপটার পাশে। ঘটনার এই আকস্মিকতায় আমরা দুজনে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইলাম। কি করব, কি করা উচিত ঠিক ভেবে পাচ্ছিলাম না। তবে এই মুহূর্তে ভুলটিকে আমাদের অনুসরণ করে যাওয়া উচিত কি না এই কথা আমি অমিয়কে জিজ্ঞাসা করতে যাচ্ছি, সেই সময়ে ওই ঝোপটার ওপাশে জেগে উঠল একটা অমানুষিক হাসি। রক্ত জল করা সেই হাসির শব্দ যেন নরকের গর্ত থেকে উঠে রাতের নীরবতাকে ভেঙে খান খান করে দিয়ে ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। উফ, কি বীভৎস সেই হাসি! বিশ্ব চরাচর যেন চমকে উঠল সেই হাসির শব্দে। নিমেষে হৃৎপিণ্ডের গতি যেন স্তব্ধ হয়ে গেল সেই হাসির ভয়াবহতায়। আমাদের পা মাটিতে আটকে গেল। আমরা দুইজনে বিস্ফারিত চোখে সেই ঝোপটার দিকে চেয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। ওই হাসির শব্দটা যেন আকস্মিকভাবে উঠেছিল, তেমনি আকস্মিকভাবে থেমে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মাঝে একটা পাথরের মতো দম বন্ধ করা কঠিন নীরবতা চেপে বসল সেই ঘন অন্ধকারের মাঝে। আমার প্রতি মুহূর্তে উন্মুখ হয়ে রইলাম ভুলটির গলার শব্দ শোনার জন্য, কিন্তু তার কোনো শব্দ, কোনো ভয়ার্ত আর্তনাদ বা কোনো কিছু শব্দ ভেসে এলো না সেই ঝোপটার কাছ থেকে। আমরা বহুক্ষণ সেই ঝোপটার দিকে চেয়ে বোবার মতো দাঁড়িয়ে রইলাম। সেই দিকে এগিয়ে যেতে মন আমাদের চাইল না। সেই অশুভ ঝোপটার ওপাশে এতক্ষণ যে কি নরকীয় নাটকের দৃশ্য অভিনীত হলো তা আমরা জানতে পারলাম না। একটা ভয়ের শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে শিরশির শিরশির করে নামতে লাগলো নিচের দিকে। কতক্ষণ পরে বিস্মিত ফিরে পেলাম সামনে, চেয়ে দেখলাম লণ্ঠনটা নিভে গেছে কখন। ভোলার মৃতদেহ তখনও একইভাবে পড়ে রয়েছে সেই শূন্য খাটুলিটা। আর ভুলটি, তার ভাগ্যে যে কী ঘটেছে তা কেই বা জানে। সেই রাতে আমরা দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে ভোলার দেহটাকে নিয়ে কি করে যে গ্রামে পৌঁছালাম তা একমাত্র ঈশ্বরই জানে। মানিকদা চুপ করলেন। তার বলা শেষ হলো। দেখলাম মানিকদার দু চোখের কোণে দু ফোঁটা জল চিকচিক চিকচিক করছে। আমরাও কি ভাই বোন মানিকদার মুখে ওই আশ্চর্য অবিশ্বাস্য ঘটনার বর্ণনা শুনে ভয়ে দুঃখে বোবা হয়ে গেলাম। মানিকদার মুখের দিকে আমরা কজনে চুপচাপ তাকিয়েছিলাম। জানি এই ঘটনার পর মাসিমাদের গ্রাম সহ সারা মহল্লা তোলপাড় হয়ে উঠেছিল। বহুদিন পর্যন্ত ভুলটিদার খোঁজখবর নানাভাবে করা হয়েছিল, কিন্তু আজও ভুলটিদাকে পাওয়া যায়নি। ফিরে আসেননি তিনি মাসিমার কাছে। মানিকদার মুখে ওই কাহিনী শোনার পর অনেক কাল কেটে গেছে, কিন্তু আজও যখনই মাঝে মাঝে ওই ঘটনার কথা মনে পড়ে যায় তখনই আমি অবাক হয়ে যাই। ওই ভয়াবহ অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কোনো মনোমতো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না।
তবুও প্রশ্ন থেকে যায়, কী দেখেছিলেন ভোলাদা যাতে তার ওই রকম সাহসী যুবকের প্রাণ হারাতে হয়েছিল? দড়িগুলো ছিঁড়েছিল কে? ভুলটিদা কাকে তাড়া করেছিল? আর তার নিজের ভাগ্যেই বা কী ঘটেছিল? এই প্রশ্নগুলোর জবাব আমি আজও খুঁজে পাইনি। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের এই গল্প শোনাচ্ছি। তোমরা যেভাবে আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে আমার গল্প তোমাদের ভালো লাগছে, আর যেভাবে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করছো, আমি তোমাদের এই কমেন্টে আর সাবস্ক্রাইব করাতে ভীষণ ভীষণ খুশি। ভালো থেকো, সুস্থ থেকো, এরকমভাবে আমাকে আগিয়ে নিয়ে যেতে থেকো। এরকম অনেক সুন্দর সুন্দর গল্প আমি তোমাদের উপহার দিতে চাই। আর কি, শুভরাত্রি।